অন্য কেউ বিক্রি করছে। ক্লাইন মোরেত্তি এই কথাগুলো নিয়ে ভাবল। তবে সঙ্গে সঙ্গে সে কিছু জিজ্ঞেস করল না। কাজের লোকটা রূপোর 3 তলার ট্রেতে চা আর নাশতা রেখে ঘর থেকে চলে গেল। তখন ক্লাইন মোরেত্তি মৃদু হেসে বলল, মেরি, আপনি নিজেই এটা কিনে নিচ্ছেন না কেন? এমনকি একজন অন্ধ মানুষও জানে যে লোয়েন ভবিষ্যতে পরিবেশ দূষণের দিকে আরও বেশি নজর দেবে। তাই কয়েন কোম্পানি, যারা অ্যান্থ্রাসাইট আর উন্নত মানের কাঠকয়লা নিয়ে কাজ করে, তাদের ভবিষ্যৎ নিঃসন্দেহে খুব উজ্জ্বল। এটা অর্ধেক মিলিয়ন বা এমনকি 1 মিলিয়ন পাউন্ডের মূল্যের হয়ে ওঠা কোনো কল্পনার কথা না। তবে শর্ত হল, কোম্পানির ব্যবস্থাপনা যদি সেই বিস্তারের সাথে তাল মিলিয়ে চলতে পারে। এই পরিস্থিতিতে কয়েন কোম্পানির শেয়ার কেনা নিশ্চিতভাবে একটা লাভজনক ব্যবসা। আমি যদি আপনার জায়গায় থাকতাম, তবে যতই ঋণ করতে হোক না কেন, আমি নিজে এটা নিতাম। মেরি তার 2 আঙুল দিয়ে নিচের রূপোর ট্রে থেকে একটা শসার স্যান্ডউইচ তুলে নিল। সে ছোট্ট একটা কামড় দিল, ধীরে ধীরে চিবোল, আর তারপর গিলে ফেলল। এর মাধ্যমে কিছুটা সময় নিয়ে সে অবশেষে কথাগুলো গুছিয়ে নিল। মেরি বলল, যেদিন থেকে বায়ুমণ্ডলের দূষণ কমানোর আইন পাশ হল, সেদিন থেকেই কয়েন কোম্পানি খুব দ্রুত উন্নতি করছে। শেয়ার হোল্ডারদের মুখগুলো বদলাতে শুরু করেছে। আপনি তো জানেনই, যারা টাকা আর লাভের দিকে তাকিয়ে থাকে তাদের ব্যবসায়িক বুদ্ধি সবসময় খুব ভালো হয়, আর তাদের পেছনে সাধারণত কিছু শক্তিশালী মানুষ থাকে। যদি আমি ন্যাশনাল অ্যাটমসফেরিক পলিউশন কাউন্সিলের সদস্য না হতাম, আর এই সুবাদে বেশ কিছু অভিজাত আর উঁচু পদের সরকারি কর্মকর্তার সাথে পরিচিত না হতাম, তবে আমার মনে হয় আমি এই চাপ সহ্য করতে পারতাম না। আমি শেষ পর্যন্ত শেয়ারগুলো একটা মোটামুটি ভালো দামে বিক্রি করে দিতাম, তারপর বেশ ভালো মুনাফা নিয়ে মঞ্চ থেকে বিদায় নিতাম। কিন্তু তবুও বেশিরভাগ শেয়ার খুব দ্রুত এক জায়গায় জমা হতে শুরু করেছে। আমি হয়তো শীঘ্রই সর্বোচ্চ শেয়ার হোল্ডারের মর্যাদা হারাব আর কোম্পানির পরিচালনার ওপর নিয়ন্ত্রণও হারিয়ে ফেলব। এটা এমন একটা জিনিস যা আমি আমার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমি চাই না এটা অন্য কারো খেলনা হয়ে উঠুক। আমি চাই এটা ধীরে ধীরে ব্যাকল্যান্ড বা এমনকি পুরো লোয়েন কিংডমের সবথেকে বড় অ্যান্থ্রাসাইট আর উন্নত মানের সরবরাহকারী হয়ে উঠুক। হে, এমন নয় যে আমি অন্য কোনো সমাধান খোঁজার চেষ্টা করিনি। আমি আমার শেয়ার বন্ধক রেখেছি আর আমার সম্পত্তি বিক্রি করেছি। আমার কাছে থাকা নগদ টাকার একটা বড় অংশ এতে বিনিয়োগ করেছি। গোপনে 15% শেয়ার কিনেছি আর বিশ্বাসী বন্ধুদের সাহায্য চেয়েছি। আমি মোট 10% শেয়ার পেয়েছি, আর আমার নিজের 20% মিলিয়ে মোট 45% শেয়ার আমার হাতে আছে। এখন পরিস্থিতি হল, একজন ছোট শেয়ার হোল্ডার হঠাৎ তার 3% শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আমার বন্ধুদের আর আমার কাছে সেই মুহূর্তে সেটা কেনার মতো টাকা নেই। এটা একটা বাণিজ্যিক যুদ্ধ। ক্লাইন মোরেত্তি, যে সাধারণত বিয়ন্ডারদের নিয়ে কাজ করতে অভ্যস্ত, তার কাছে এই ব্যাপারটা একেবারেই নতুন আর অপরিচিত মনে হল। সেও হাত বাড়িয়ে 3 তলার ট্রের নিচে থাকা উন্নত মানের টার্কি স্যান্ডউইচটা বেছে নিল। খেতে খেতে সে 10 সেকেন্ডের মতো চিন্তা করল। তারপর বলল, পরে যে শেয়ারগুলো কিনবেন সেগুলোও তো বন্ধক রাখা যাবে, তাই না? মেরি তখন তার হাতের খাবার শেষ করে বলল, হাতে তেমন সময় নেই। অন্য পক্ষ ইতিমধ্যেই একটা প্রস্তাব দিয়েছে, আর যে কোনো মুহূর্তে চুক্তি সম্পন্ন হয়ে যেতে পারে। ক্লাইন মোরেত্তি আরাম করে সোফায় হেলান দিয়ে বসল। সে জিজ্ঞেস করল, আপনি আমার কাছে কেন এলেন? এই প্রশ্নটা শুনে মেরি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। সে বলল, প্রথমত, আপনি নিশ্চয়ই ব্যাকল্যান্ডে অনেক টাকা নিয়ে এসেছেন। আপনার অন্য কোনো উপায়ে টাকা তোলার প্রয়োজন হবে না। দ্বিতীয়ত, আপনি সবে ব্যাকল্যান্ডে এসেছেন, তাই অন্য কারো সাথে বা অন্য কোনো বিষয়ে আপনি খুব বেশি জড়িয়ে পড়েননি। এর মানে হল, আমি ভয় পাচ্ছি না যে আপনি চুক্তির শর্ত ভঙ্গ করবেন। এমনকি আপনি যদি তাদের সাথে জোট বাঁধার সিদ্ধান্ত নেন, তবে আপনাকে ভেবে দেখতে হবে যে আইন ভঙ্গ করা আদৌ লাভজনক হবে কিনা। তৃতীয়ত, যদিও আমাদের মাত্র একবার দেখা হয়েছে, তবু আমি বিশ্বাস করি আপনি একজন অত্যন্ত মার্জিত আর জ্ঞানী ভদ্রলোক। আপনার এই প্রশংসা আমাকে একটু বিব্রত করছে। তবে এর মানে হল, ডোয়াইন দান্তেশ হিসেবে আমার অভিনয় কার্যকর হচ্ছে। অন্তত সবাই জানে যে তিনি দূরদর্শী আর দক্ষ একজন মধ্যবয়সী ভদ্রলোক, যার বিনিয়োগ করার মতো প্রচুর টাকা আছে। মূল 16,493 পাউন্ড, আর মিস ম্যাজিশিয়ানের 5,000 বা না 6,000 পাউন্ড, আর মিস্টার এক্সের দেওয়া 48 পাউন্ডের কথা ভাবলে আমার কাছে মোট 22,991 পাউন্ড আর 5টা সোনার কয়েন আছে। এমনকি মিস মেসেঞ্জারকে দেওয়া 5,987 পাউন্ড বাদ দিলেও আমি একজন সত্যিকারের ধনী মানুষ। যাদের 1 লক্ষ পাউন্ডের সম্পদ আছে, তাদেরও হয়তো এত নগদ টাকা নেই। ক্লাইন মোরেত্তি তার সম্পদ গণনা করে মনে মনে হাসল। তারপর হেসে জিজ্ঞেস করল, মেরি, আপনি চান আমি কি করি? মেরি একটু চা পান করল আর সুন্দরভাবে বলল, 3% শেয়ার কিনুন। তবে তার আগে আমি আপনার সাথে দুটো চুক্তি করব।
প্রথম চুক্তিতে লেখা থাকবে যে আমি 3 মাসের মধ্যে আপনার কাছ থেকে জোরপূর্বক শেয়ারগুলো কিনে নেব। এই সময়ের মধ্যে সর্বোচ্চ দামে আমি তা কিনব। এর জন্য যে ট্যাক্স লাগবে সেটা আমি দেব। দ্বিতীয় চুক্তি অনুযায়ী আমরা একসাথে কাজ করব। এছাড়া আমি আপনাকে কয়েন কোম্পানির বোর্ড অব ডিরেক্টরসের একজন সদস্য করব। আপনি কোম্পানির উন্নতির দিকে নজর রাখবেন আর তার সুফল ভোগ করবেন। এতে আপনি উচ্চ সমাজে আরও ভালোভাবে মিশে যেতে পারবেন। এটা তো জেতার মতো একটা চুক্তি মনে হচ্ছে। এটা অনেকটা আমার টাকা ধার দেওয়ার মতো, আর মেরি আমাকে নির্দিষ্ট পরিমাণ সুদ আর সামাজিক সুবিধা দিয়ে সেটা শোধ করবে। আর ঋণের চুক্তির তুলনায় আমি একটা চমৎকার কোম্পানির শেয়ার হাতে রাখছি। এটা বেশি নিরাপদ, কারণ আমরা তো একে অপরের কাছে অপরিচিত। অবশ্য এটা তখনই সত্য যদি কয়েন কোম্পানি ঠিকঠাক থাকে। এই কারণেই তিনি আমাকে ডিরেক্টর বানাচ্ছেন। ক্লাইন মোরেত্তি মেরির শর্তগুলো বিশ্লেষণ করল, আর ধীরে ধীরে সে এতে আগ্রহী হয়ে উঠল। তার দৃষ্টিভঙ্গি থেকে ডোয়াইন দান্তেসের কিছু বিনিয়োগের প্রয়োজন ছিল। তা না হলে তাকে সন্দেহজনক মনে হতে পারত। তবে কী ধরনের বিনিয়োগ বেছে নেওয়া হবে সেটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছিল, কারণ তাকে হয়তো তার কাজের ব্যর্থতা বা সাফল্যের কারণে সবকিছু ছেড়ে ব্যাকল্যান্ড থেকে চলে যেতে হতে পারত। সময় আসলে টাকাটা নিয়ে যাওয়ার সুযোগ থাকবে, কিন্তু শেয়ারের আশা আমি ছেড়ে দিতে পারি। এই ধরনের বিনিয়োগ যা আমাকে দ্রুত টাকা ফিরে পেতে সাহায্য করবে, সেটা আমার চাহিদার সাথে মেলে। আমি হয়তো কিছুটা লাভও করতে পারি। ক্লাইন মোরেত্তি কিছু মুহূর্ত চিন্তা করল, তারপর উষ্ণ হাসি দিল। সে বলল, একজন নারীকে সমস্যা সমাধানে সাহায্য করা এমন একটা কাজ যা আমার করা উচিত। মেরি সাথে সাথে স্বস্তি অনুভব করল। সে কিছু বলার জন্য মুখ খুলতেই ডোয়াইন দান্তেসের আকর্ষণীয় কণ্ঠস্বর ভেসে এল। সে বলল, তবে আমি যেসব বিনিয়োগ করি সেগুলোর ব্যাপারে খুব সতর্ক থাকি। আমি একজন উকিল আর একটা অ্যাকাউন্টিং টিম নিয়োগ করব কয়েন কোম্পানির অবস্থা যাচাই করার জন্য। আমি যত দ্রুত সম্ভব সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব, আর যদি কোনো সমস্যা না থাকে তবে আমরা আমাদের সহযোগিতা শুরু করতে পারি। সেটা ছাড়া আমি একটা ভাগ্য গণনাও করব। ক্লাইন মোরেত্তি মনে মনে এটা যোগ করল। মেরি হাসল আর বলল, অবশ্যই, আমি এই সব খরচের দায়িত্ব নেব। ক্লাইন মোরেত্তি প্রস্তাবটা প্রত্যাখ্যান করল না। মাথা নেড়ে বলল, 3% শেয়ারের দাম কত হবে? মেরি বিস্তারিত জানাল, বর্তমান মূল্যায়ন 9,600 পাউন্ড। তবে শেয়ার হোল্ডার বিশ্বাস করে যে কয়েন কোম্পানির ভবিষ্যৎ খুব উজ্জ্বল, তাই এটা 12,000 পাউন্ডের নিচে হতে পারে না। উফ! ক্লাইন মোরেত্তি শান্ত আর আরামদায়ক ভঙ্গিতে হাসল। সে বলল, এটা ঠিক আছে। মেরি ভাবল, ডোয়াইন দান্তেস সত্যিই খুব ধনী। সে বলল, ডোয়াইন, আমি কি আপনাকে আগামীকাল কয়েন কোম্পানি পরিদর্শনের আমন্ত্রণ জানাতে পারি? ক্লাইন মোরেত্তি হেসে উত্তর দিল, আমি ঠিক সেটাই ছিলাম। সেই সাথে সে একটা কথা ভাবল। তার আগের বাড়ির মালিক স্টেলিন স্যামারের স্বামী এখনও হয়তো কয়েন কোম্পানির একজন ম্যানেজার। আর একটা পরিচিত মুখ, কিন্তু ডোয়াইন দান্তেসের জন্য সেটা নয়। ক্লাইন মোরেত্তি কোনো এক কারণে অদ্ভুত এক বিষণ্ণতা অনুভব করল। রাত 8টা বাজার পরেও ইস্ট বরোয়ের রাস্তায় মানুষের ঢল ছিল। তাদের সবার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। আর রাত 10টা পর্যন্ত এই অবস্থা চলল। এমলিন সাদা একটা ধূসর নীল রঙের শ্রমিকদের পোশাক পরেছিল। সে মাথায় একটা টুপি দিল আর ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার গলির ভেতর লুকিয়ে রইল। সে সাধারণ মানুষের আনাগোনা লক্ষ্য করছিল। যদিও ছদ্মবেশ ধরার কোনো অভিজ্ঞতা তার ছিল না, কিন্তু তার চোখ আর মস্তিষ্ক দুটোই সজাগ ছিল। অল্প কিছুক্ষণ দেখার পরেই সে তার পোশাকের ভুলটা ধরে ফেলল। সবচেয়ে বড় সমস্যা হল, গরিব মানুষগুলোর পোশাক ছিল নোংরা আর ছেঁড়া, আর তার বিকেলে কেনা পোশাকটা ছিল একদম নতুন আর পরিষ্কার। তাই সবার নজর খুব সহজেই তার দিকে পড়ছিল। এমলিন কিছুক্ষণ চিন্তা করল, তারপর অন্ধকারে গলিতে ফিরে গেল। সে যা যা দেখেছিল তা কাজে লাগাতে শুরু করল। সে খুব সহজেই ছিঁড়ে যায় এমন জায়গাগুলো ছিঁড়ে ফেলল। তারপর সে চারপাশ দেখে তার মুখের পেশিগুলোকে ধীরে ধীরে একটা কুৎসিত রূপ দিল। বিরক্তির সঙ্গে এমলিন একটা দেয়ালের কাছে গেল। সে চোখ বন্ধ করল আর তার পোশাক ও প্যান্টের ওপর ময়লা মাখাতে শুরু করল। কয়লার গন্ধ, পচা কাদার গন্ধ আর প্রস্রাবের গন্ধে ভরে উঠল পরিবেশ। এমলিন অবচেতনভাবে তার হাতের তালু নিজের থেকে দূরে রাখল আর অন্য হাত দিয়ে মুখ ঢাকল। তার প্রায় বমি চলে আসছিল। ঠিক তখনই সে বুঝতে পারল যে অসাধারণ ঘ্রাণশক্তি থাকাটা সবসময় ভালো কিছু নয়। কয়েক মিনিটের যন্ত্রণার পর এমলিন শেষ পর্যন্ত তার ছদ্মবেশ শেষ করল। এমনকি তার সুন্দর মুখেও কয়লা লেগে রইল। এই ছদ্মবেশে সে তার পিঠ কুঁজো করে ভিড়ের মধ্যে মিশে গেল। কেউ কোনো সন্দেহ না করেই সে ইস্ট বরোয়ে ঢুকে পড়ল। হাঁটার সময় এমলিন একটা সমস্যায় পড়ল। সে রাস্তাঘাট একদমই চিনত না। লাইমস্টোন স্ট্রিট বা বেলুগা ওয়েল স্ট্রিট কোথায় তা তার কোনো ধারণাই ছিল না, আর অধিকাংশ রাস্তার নামফলক আগেই নষ্ট হয়ে গিয়েছিল। হত্যার প্রচেষ্টা সত্যিই একটা ঝামেলার কাজ।
এমলিন বিড়বিড় করল আর মানুষের কাছে রাস্তা জিজ্ঞেস করতে শুরু করল। প্রায় 1 ঘণ্টা কঠোর পরিশ্রমের পর সে শেষ পর্যন্ত লাইমস্টোন স্ট্রিটে পৌঁছাল। রাস্তাগুলো খুব সরু ছিল আর দুই পাশের ভবনগুলো একে অপরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। দিনের বেলাতেও জায়গাটা অন্ধকার থাকত, রাতের বেলাতে সেটা আরও ভয়ঙ্কর আর রহস্যময় দেখাত। তবে স্যাঙ্গিনদের কাছে এমন পরিবেশ খুব একটা খারাপ ছিল না। একমাত্র সমস্যা ছিল ময়লা আর নোংরা পরিবেশ। নিজের গায়ের গন্ধ দূর করার জন্য একটা ওষুধ ছিটিয়ে এমলিন 3 নম্বর ইউনিটের কন্ডোমিনিয়ামে ঢুকে পড়ল। সে 3 তলায় গেল। প্রাইমর্ডিয়াল মুনের বিশ্বাসী আর্গোস এর ঘরের বাইরে দাঁড়াল। সে তার নাক টিপে ধরে আর্গোস এর ঘরের ভেতরকার শব্দ শোনার জন্য কান পাতল। কিছুক্ষণ শোনার পর সে অবাক হয়ে নাক ছাড়ল। পাবলিক বাথরুম থেকে আসা দুর্গন্ধে সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। অনেক কষ্টে সে আর্গোসের ঘরের দিকে নজর দেওয়ার চেষ্টা করল। তার ঘ্রাণ শক্তি তাকে জানাল যে ভেতরে কেউ নেই, এমনকি কোনো লাশও সেখানে নেই। সে কি চলে গেছে, নাকি সে এখনও ফেরেনি? এমলিন মনে মনে বিড়বিড় করল। সে কখনো ভাবেনি যে তার এই শিকার এতটা ব্যর্থ হবে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে এমলিন কন্ডোমিনিয়াম থেকে বেরিয়ে এল আর দ্রুত 19 বেলুগা ওয়েল স্ট্রিটের দিকে ছুটল। এবার সে আনন্দিত হল, কারণ কেউ একজন বাড়িতে ছিল। গালিস কেভিন বাড়িতে ছিল। ঠিক সেই মুহূর্তে এমলিন অন্য একজনের গন্ধ পেল। এটা হুবহু লাইমস্টোন স্ট্রিটে আর্গোসের অ্যাপার্টমেন্টের গায়ের গন্ধের মতো। 2 জন মানুষ, ঘরে 2 জন মানুষ আছে। আর্গোস বাড়িতে নেই, কারণ সে গালিস কেভিনের কাছে এসেছে। 2 জন। এমলিনের অভিব্যক্তি হঠাৎ শক্ত হয়ে গেল। সে একা একজনের সাথে লড়ার ভয় পাচ্ছিল না, কিন্তু যদি 2 জনের বিরুদ্ধে লড়তে হয় তবে লেমানোস ট্রাভেলস নিয়েও তার ভয় লাগছিল। সবশেষে তারা 2 জনই ছিল অনেক শক্তিধর কৃত্রিম ভ্যাম্পায়ার।